সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই শুভদীপকে, যে আমাকে এইরকম একটা হারিম করা নিজের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাকে পাঠিয়েছে। সত্যি বলতে সবার প্রথমে আমি যখন ঘটনাটা পড়ি, আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। চলো তোমাদেরকেও সত্য ঘটনাটা শোনাই। শুভদীপ যেমন করে লিখে পাঠিয়েছে, আমিও তোমাদেরকে ঠিক তেমন করেই শোনাচ্ছি। চলো শুরু করা যাক। দাদা, আমি শুভদীপ। আমি তোমার সমস্ত সত্য ঘটনাগুলো প্রতিদিন শুনি, খুবই ভালো লাগে আমার। তাই ভাবলাম আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনাটা তোমাকে পাঠাই। তুমি তোমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার সত্য ঘটনাটা শোনাও। শুরু করছি আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমি শুভদীপ সরকার। বাবার নাম সুভাষিস সরকার, মা জয়ন্তী সরকার। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার এক বোন ছিল, জয়িতা সরকার। 3 বছর আগে মারা গেছে। আমি বাবা মায়ের সঙ্গে থাকি না, হোস্টেলে থাকি একা। বাবা কথা দিয়েছিল আমার 14 বছরের জন্মদিনের দিন আমাকে নিতে আসবে, আমাকে হোস্টেল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাবে। আজ আমার জন্মদিন। বাবার মা দুজনেই আমাকে নিতে এসেছে। আমি ঘরের জিনিসপত্রগুলো গোছাচ্ছি, মা আমাকে হেল্প করছে। বাবা রুমের বাইরে দাঁড়িয়ে ওয়ার্ডের সঙ্গে কথা বলছে। তা আপনি শিওর ওকে নিয়ে যাবেন? ওয়ার্ডন এই কথা বললেন। দেখুন, হাজার হোক একমাত্র আমার ছেলে, ওকে ছেড়ে আমরা ঠিক থাকতেও পারিনি। তবুও আমি অফিসের কাজে একটু ব্যস্ত থাকি। ওর মায়ের কথাটা একটু ভাবুন তো, সারাদিন বেচারি একা একা ঘরের মধ্যে পড়ে থাকে। হ্যাঁ, তা বটে, কিন্তু আর কিছুদিন। যাই হোক, যা ভালো বোঝেন তাই করুন বলি ওয়ার্ডন চলে গেলেন। মা আমার বইগুলো গোছাচ্ছিল। হঠাৎ দেখি আমার ডায়েরি নিয়ে পড়তে শুরু করেছে, আর 2-1 পাতা উল্টেই চিৎকার করে বাবাকে ডাকলো, এই যে কি গো, দেখে যাও, তোমার ছেলের কি কাণ্ড দেখে যাও। আমি দৌড়ে গিয়ে ডায়েরিটা কেড়ে নিই। তারপর দেখলাম যা দেখার মা দেখে ফেলেছে। এখন কাটাতে গেলে হিতের বিপরীত হবে। বাবা প্রায় দৌড়ে ঘরে ঢুকলো। কেন গো, কি হয়েছে? এই দেখো তোমার ছেলে দিনরাত ডায়েরিতে এসব করেছে। লাল কাপড়ে বাঁধানো ডায়েরিটা আমাকেই বাবা কিনে দিয়েছিল গতবার জন্মদিনে। এখানে প্রতিদিন কি করতাম তা লিখতে বলেছিল, কিন্তু তা বলে কি আমি নিজের রিসার্চের কাজটা লিখতে পারি না? কিন্তু কি জানি, বাবা খুব গম্ভীরভাবে ডায়েরির পাতা উল্টাতে লাগলো। একটা করে পাতা উল্টাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। গোটা 10 পাতা উল্টে খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, তা কি রে বাবান এসব? তা আমার এসব রিসার্চের কাজ, গম্ভীর মুখে জবাব দিলাম। রিসার্চ? বাবা গো, তুমি আজকাল এইসব নিয়ে রিসার্চও করছো? এসব কি রাক্ষস, চটে বুড়ি, ঘর দেবতী, পেতনি, কারা এরা? তা তুমি জানোই বাবা, খুব ভালো করে জানো, এরা অপদেবতা। তোমাকে আগেও আমি বলেছি, এসব গাঁজা করে বিশ্বাস করো না তুমি, যত সব আসলে গপ্প না বাবা, এরা আছেন আমাদের মধ্যে, যেমন তুমি আমি। তাই এসবকে শেখাচ্ছে তোমায়, বলো তো? বাবা এবার প্রায় চিৎকার করে বলল, কোথা থেকে জানছো এসব? বাবা, বই পড়ে। তা বাবা, আমাদের তো একদিন করেই 1 ঘন্টার লাইব্রেরিতে বই পড়তে যাই। আর সেখানে বসে তুমি এইসব পড়ো? রাগে বাবার গলায় এবার প্রায় ধরে এলো। মা বাবাকে থামালো। তুমি আর এত উত্তেজিত হয়েও না, এবার তো বাড়িতে থাকবে, আমি দেখছি কি করা যায়। দেখো, ডায়েরিটা মাটিতে ছুঁড়ে ফেলে বাবা বলল, তা তোমার কথাই তো এখান থেকে নিয়ে যাচ্ছি, তা তোমার দায়িত্ব। বলে বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করলো ধমাস করে। আমি কিছু আর বললাম না।
শুধু মাটি থেকে ডায়েরিটা কুড়িয়ে পিঠের ব্যাকপ্যাকে রেখে দিলাম। বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে গেল। বাবা আজকে নিজেই গাড়ি চালাচ্ছে, পাশে মা। আমি পিছনের সিটে একা বসে আছি। মা হাত ব্যাগ থেকে একটা কেক বের করে আমার হাতে দিয়ে বলল, খেয়ে নে, বাড়ি যেতেই অনেক দেরি হবে। তা কেন মা? ওই একটু লালটু কাকুর বাড়িতে যাব। বাড়ি মানে নতুন বাড়ি। ওরা বিরাটিতে একটা নতুন বাড়ি কিনেছে, এখন আর হাবড়ায় থাকে না রে। অনেকদিন ধরেই আমাদের যেতে বলছে, যাওয়া ঠিক হচ্ছে না। তোর বাবা বললো আর যখন পাশ দিয়েই যাবো তো ঘুরে আসি। তা বেশিক্ষণ না রে, ঘন্টাখানেক থাকবো। ফেরার পথে বারাসাত মধ্যগ্রাম প্রচুর ভালো দোকান আছে, ডিনারটাও ওখানে করে নেব। আমি আর কিছু বললাম না। গাড়ি এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছে। বাইরে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। আমি অনেকদিন ধরে এভাবে সন্ধ্যা নামা ঠিক দেখিনি। হোস্টেলে সন্ধ্যার আগেই নিজে নিজের রুমে ঢুকে যেতে হয়। আমার ঘরের জানলা দিয়ে আকাশ ঠিক একটা দেখা যায় না। আকাশ প্রথমে কমলা, তারপর গোলাপি হয়ে অদ্ভুত ছাই ছাই রং নিল। সব গাড়ি ধীরে ধীরে হেডলাইট জ্বালাচ্ছে। বিরাটি ব্রিজের পাশ দিয়ে বাবা গাড়িটা ঘুরিয়ে নিল অন্য রাস্তায়। এদিকে রাস্তাটা বেশ ভাঙা, এবড়ো খেবড়ো। খানিকটা যাবার পর আবার ডান দিকে বাঁ দিকে ঘুরে গাড়ি একটা সরু গলিতে গিয়ে ঢুকলো। তা তুমি ওদের বাড়ি চেনো? মা জিজ্ঞাসা করলো বাবাকে। হ্যাঁ, ওই আগে একবার এসেছিলাম লালটুর সঙ্গে, তা বাড়ি দেখতে। তখনও কিনে নিও, 3-4 বছর বাড়িটা এমনই পড়েছিল, কেউই ঠিক কিনছিল না। ও প্রায় জলের দামেই বাড়িটা পেয়ে গেছে, নইলে এই পরিশানে এত সস্তায় সম্ভব নাকি? তা কিনছিল না কেন? আরে লোকজনের কুসংস্কার তুমি বোঝো না। কে যেন এই বাড়িতে গিয়ে মারা গিয়েছিল, সেই থেকে এই বাড়িতে নাকি। বাবা আরও কিছু বলতে যাচ্ছিল, আমি পেছনে আছি বুঝে একেবারে চুপ মেরে গেল। মা আর বাবাকে এই ব্যাপারটা নিয়ে ঘাঁটালো না। গাড়ি এসে থামলো বেশ পুরনো একটা বাড়ির সামনে। তা দোতলা বাড়ি, নতুন করে রং করবে বলে দেয়ালে ঘষা হয়েছে। বাড়ির সামনে ছোট্ট একটা বারান্দা, কিছু জংলা গাছ ইত্যাদি গজিয়েছে সেখানে। গাড়ি থেকে নেমে বুঝলাম ব্যবসা গরম পড়েছে। এতক্ষণ গাড়ির ভিতরে এসির জন্য ঠিক বুঝতে পারিনি। লাল কাকু বাড়ির সামনে মিস্ত্রিদের সঙ্গে কথা বলছিল। আমাদের দেখেই হাসি মুখে এগিয়ে এলো। তা কি ব্যাপার মাস্টার শুভদীপ, কতদিন পর দেখলাম তোমাকে। ও এখন তো আর মাস্টার না গো, মিস্টার বলতে হবে। এসো এসো, ভিতরে এসো, তোমার কাকিমা অনেকক্ষণ ধরেই তোমাদের জন্য ওয়েট করছে। বাড়িতে পা দিতেই কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরলো আমায়। মনে হচ্ছিল আড়াল থেকে কি যেন আমায় দেখছে। এটা আরও বাড়লো বাড়ির ভিতরে ঢোকার পর। বাইরে এমন গরম, ভিতরে কিন্তু বেশ ঠান্ডা, প্রায় চিনচিনে। বাবা তো বলেই ফেললো, তা তোদের বাড়ির ভিতরে তো খুব ঠান্ডা রে, এসি লাগে না বোধ হয়? আসলে অনেকটা পুরনো বাড়ি তো, মোটা মোটা দেওয়াল, ছাদে কড়ি বর্গা দেখছিস না, আর কি বা এসি বলছিস? শেষ রাতে রীতিমতো চাদর গায়ে দিতে হয় রে। হাসি মুখে দোতলা থেকে নেমে এলো লালটু কাকুর বউ, আমাদের হাত ধরে নিয়ে গেল ওপরে। তা তুমি শুভদী, তোমার কথাও অনেক শুনেছি, তা আজ দেখা হয়ে ভালোই লাগলো। তা কেমন আছো বাবু? কাকু বিয়ে করেছি 2 বছর। বিয়েতে আমি আসতে পারিনি। কাকিমার সঙ্গে আমার এই প্রথম দেখা। দোতলায় ঠান্ডাটা অদ্ভুতভাবে আরও বেশি। এমন হবার ঠিক কথা নয়, নিচতলায় সাধারণত বেশি ঠান্ডা হয়। আর একটা অদ্ভুত গন্ধ, আসতে দম বন্ধ করা একটা গন্ধ ছুটে চলেছে। দোতলায় বসবার ঘর, বাবা মা সোফায় বসলো, আমি একটা মোড়া টেনে ওখানেই বসলাম। কাকিমার মুখটা হাসি হাসি, মনে হচ্ছে জোর করে হাসবার চেষ্টা করছে। আমাকে একের পর এক প্রশ্ন করে গেল, কি ভালোবাসি, হবে কি, বন্ধু আছে কি না। আমি হ্যাঁ করেই সবগুলোরই ঠিকঠাক জবাব দিলাম। কাজের লোক জল খাবার নিয়ে এলো, মাছের প্যাটিস আর কেক। প্যাটিস কিন্তু অদ্ভুত ঠান্ডা, আর আসতে একটু গন্ধ যেন করছে।
দু কামড় খেয়ে সরিয়ে রাখলাম। বাবারা দিব্যি খাচ্ছে। আমার বাবা জিজ্ঞেস করলো, তা কী রে বাবান, খাচ্ছিস না কেন? আমি বললাম, তা আমার একটা খিদে নেই। এবার বাড়ি দেখানোর পালা। কাকুদের বেডরুমের পাশেই একটা রুম আছে। রুমটা তালা বন্ধ। মা জিজ্ঞেস করতেই কাকিমার মুখের হাসিটা যেন কোথায় একটা মিলিয়ে গেল। শুকনো মুখেই কাকিমা বলল, এই ঘরে নাকি আগের মালিকের বউ থাকতেন গো দিদি। একবার দীপাবলির রাতে তার খুব প্রসব যন্ত্রণাও ওঠে। ওই সময় ডাক্তার পাওয়া খুব মুশকিল ছিল। সব ব্যবস্থা করার আগেই এই ঘরটিতে বউটি মারা যায়। নাম ছিল নেহা গুপ্তা, বিহারি বেনিয়া। আমি এবার সত্যি একটু চমকে উঠলাম। দীপাবলির রাতেই সব প্রেতাত্মারা নরক থেকে মর্তে উঠে আসে। আমি পড়েছি সেই রাতে কোনো সধবা মহিলা প্রথম সন্তান হওয়ার সময় আন্তঃসত্ত্ব অবস্থায় মারা গেল তার কোনো গতি কেউ করতে পারে না। গয়ায় পিণ্ড দিলেও না, সে পেতনি হয়ে সেই ঘরে ইঁটে বসে থাকে। অবশ্য বেশি দিন না, মাঝে মাঝে তার খুব খিদে পায়। তখন ঘরে জ্যান্ত কেউ ঢুকলে পেতনি তাকে বাহন করে ঘুরে বেড়ায়, তার আত্মার অংশ চুষে চুষে খায়, যতক্ষণ না সেই লোক শুকিয়ে মরে যায়। এই সমস্ত আমি ভালো করেই জানি। বাবা আমার দিকে তাকিয়ে বুঝেছিল আমার মধ্যে কিছু একটা যেন চলছে। জানি না ঠিক আমি। আমার ভয় কাটানোর জন্য বাবা বলে উঠল, তা আমি ওই ঘরটাই দেখব। কাকিমা ইতস্তত করে কাকুর দিকে তাকালো। কাকু বাবাকে বারবার বলল, আরে ছাড় না, এই ঘরটায় দেখতে হবে, কি দরকার বলতো, ছাড়, কোথায় ভূত টুত কি আছে। বাবা জোর করতে লাগলো। শেষে কাকু বলল, ঠিক আছে ঠিক আছে, যা, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আমরা কেউ ভেতরে যাব না, তুই একাই ঢোকে যা। বাবা বলল, তা আমি একাই ঢুকবো কেন রে, বাবনকে নিয়েও ঢুকবো। ওর মাথার ভেতর থেকে এসব পাগলামিটা আমাকে এবার দূর করতে হবে। মা অনেকবার মানা করলো, বাবা কিন্তু শুনল না। আমাকে কলা ধরে প্রায় টেনে হিঁড়ে ঘরে ঢোকালো বাবা। আমি ঢুকতে চাইনি। ঘরের ভিতরে এত ঠান্ডা যে যেন মনে হলো এসি চালানো আছে। আস্তে গন্ধটা দম বন্ধ করে দিচ্ছে। বাবা এদিক ওদিক খুঁজে বাল্বের সুইচটা জ্বালালো। ফাঁকা ঘর, কিছুই নেই। শুধু একদিকে দেয়ালে রোগা ফ্যাকাশে মুখের একটা মহিলার ছবি টাঙানো, তাতে পুরো ধুলোই ভরা। তা দিব্যি ঘর রে, তো এটা ইউজ করিস না কেন? এই ঘরে তো একটা খাটটা পেতে রাখবি, সামনের বার এলে আমি এই ঘরেই শোবো, তা বাবুনকে নিয়ে শুবো। তা কিরে বাবুন, তাই তো? আমি উত্তর দিলাম, না 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 না, আমি এইসব করে থাকবো না বাবা। মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব। বাবা হেসে হেসে কথা বলে যাচ্ছিল, একটা কথাও আমার কানে ঢুকছিল না। আরও ঘন্টাখানেক থেকেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম লালটু কাকু বাবাকে বলছে, এতটা বাড়াবাড়ি না করলেও পারতি রে, ছেলেটা দেখ না একেবারে চুপ হয়ে গেছে। বাবা মশা তাড়ানোর ভঙ্গিতে বলল, ছাড় তো ওসব, ছাড়, অত নিয়ে ভাবিস না। রাস্তায় খুবই জ্যাম। বারাসাত পৌঁছতে রাত 9টা বেজে গেল। বাবা বলল, এখানে কোথাও একটা খাবে। মৌচাকের সামনে গাড়ি দাঁড় করালো। আমার খিদে পাচ্ছিল না, বাবা জোর করছিল, তাই এক পিস চিকেন দিয়ে অল্প একটু ভাত খেলাম। সব কিছুতেই সেই অসহ্য আঁচটে গন্ধ। মাকে বললাম, মা বলল সব ঠিক আছে। 10টায় যখন খেয়ে দিয়ে বেরোলাম, দেখি আকাশ মেঘে ঢাকা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কাজীপাড়া অবধি তাও রাস্তায় কিছু লরি, প্রাইভেট কারও ছিল। সেসব গেলই বা কোথায়? আমি জানলায় মুখ ঠেকিয়ে বসেছিলাম। দুই দিকে মাঠ, ধান ক্ষেত, দু একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে। কোনো কারণে এদিকে হয়তো লোডশেডিং। রাস্তার একটাও ল্যাম্পপোস্টে আলো নেই। বাইরে অন্ধকারে চোখ সয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আচমকা মনে হলো অন্ধকারে যেন জমাট বাঁধছে গাড়ির পাশে। একটা স্থির জমা হওয়ার মতো ধোঁয়া গাড়ির পাশে পাশে চলতে লাগলো। আমি কাছ থেকে চোখ সরাতে পারছিলাম না।
প্রথমে মনে হচ্ছিল দুটো লম্বা বাঁশ, ভালো করে খেয়াল করতে দেখলাম তা না, একটু দূরে দুটো রোমস পা। তার কোমর আমাদের গাড়ির ছাদ ছুঁয়েছে। উপরে কি আছে দেখতে পাচ্ছি না, তা আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই দেখতে পেলাম না। গাড়ির ভাঙা ভাঙা হলুদ আলোতেও শুধু এইটুকু বুঝলাম সেই দৈত্যকার পায়ের মালিক আমাদের গাড়ির সামনে সামনে সমান বেগে হেঁটে চলেছে। তার পায়ের গোড়ালি দুটো পুরো উল্টো। আমি এসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়ে আমি এত জোরে চেঁচিয়ে উঠেছি যে বাবা সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি দাঁড় করাতে গিয়ে মা সামনে হুড়মুড়ি খেয়ে পড়লো। কি হয়েছে রে বাবু, তা এরকম করে চিৎকার করলি কেন বাবা? বাবা বলল। মা তখনও ধাতস্থ হতে পারেনি, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। এদের কিছুই বলাই বৃথা, বিশ্বাস করবে না আমি জানি। আমি বুদ্ধি করে মিথ্যা বললাম, তা ঘুমিয়ে পড়েছিলাম তো, ভুলভাল স্বপ্ন দেখে একটু ভয় পেয়ে গেছি। বাবা কি যেন একটা বলতে গিয়েও বলল না। ঠিক তখনই আমাদের গাড়ির কাছে একটা টোকা পড়ল। বাবা কাঁচ নামাতেই গোটা গাড়িতে সেই আঁশটি গন্ধটা ভরে গেল। ঠিক এই গন্ধটাই আমি লালটু কাকুর বাড়িতে পেয়েছিলাম। এক মহিলা বিহারি ভাঙা বাংলায় বলল, হাবড়া যাবে, কোনো বাস পাচ্ছি না, যদি একটু পৌঁছে দেন খুব ভালো হতো গো। আমি বারবার মাথা নেড়ে বাবাকে মানা করলাম, কিন্তু বাবা শুনল না। বাবা কোনো দিন কারোর কথা শুনেও না, নিজের মতো চলে, নিজের যা যখন ইচ্ছা হয় সেটাই করে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। বাবা হাসি মুখে পিছনের গেট খুলে দিয়ে বলল, আসুন আসুন, বসুন, পিছনের গেটটা খুলে দিচ্ছি, ওখানে বসুন। আমার পাশে এসে বসলো মহিলা। গাড়ি চলছে, হালকা একটা নীল আলো গোটা গাড়ি জুড়ে। মহিলার মাথায় ঘোমটা, পরনে শাড়ি, মুখ ঠিক দেখা যাচ্ছে না, ফলে বয়সটা আন্দাজ করা খুবই মুশকিল। আমি আর চোখে ওকে দেখলাম, বারবার চেষ্টা করেও ওর মুখ ঠিক দেখা গেল না। একবার বাতাসে ঘোমটাটা একটু সরে যেতেই মুখটা দেখে আমি যথারীতি চমকে গেলাম। এটা দেখব বলে কোনোদিন আমি ভেবেও উঠতে পারিনি। কোনো মানুষের মুখ এমন হয় না। এই মুখ যেন আসলে কোনো মুখই না, একটা মাংসপিণ্ড। তাতে চোখ, নাক, কান, ঠোঁট কিছুই নেই। নজর পড়ল শাড়ি থেকে বেরিয়ে আসা একটি হাত, কালো সরু কাঠের মতো, কোঁচকানো, যেন কেউ সব রস শুষে নিয়েছে। হাতের আঙুলগুলো বাঁকা, আর তার ডগায় শক্ত বাঁকানো নখ। মায়ের মাথা একদিকে ঢেলে পড়ছে। গাড়ি চললেই মায়ের বড় ঘুম পায়। বাবা আপন মনে গাড়ি চালাচ্ছে আর গান গাইছে। গাড়ির আবছা আলোয় আমি দেখতে পেলাম মহিলা ব্যাগ থেকে একটা ছোট্ট বাচ্চার কাটা হাত বের করলো, তারপর বাড়িয়ে দিল হাতটা আমার দিকে। হাতের কাটা অংশ থেকে তখনও যেন রক্ত ঝরছে। পেতনি আমাদের পিছু ধাওয়া করেছে। এক ঝলকে আমি দেখে নিলাম মহিলাটা যেদিকে উঠেছে সেই দিকে গাড়ির দরজাটা লক করতে বাবা ভুলে গেছে। মাথা ঠান্ডা করে একটা বুদ্ধি ভাবতে লাগলাম। একটা বুদ্ধি আমার মাথায় এলো। মাথা ঠান্ডা করে আমার দিকে দরজায় পিঠে রেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে উল্টো দিকে দরজায় মারলাম এক লাথি। সেই পেতনি কিছু বোঝার আগেই ছিটকে পড়ল রাস্তায়। ঠিক তখনই উল্টো দিক থেকে একটা লরি এসে শরীরের উপর দিয়ে চলে গেল। বাবা সঙ্গে সঙ্গে গাড়ি থামালো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। বাবা আর লরির ড্রাইভার দুজনেই গাড়ি থামিয়ে অনেকক্ষণ দেখলো পিণ্ড হয়ে যাওয়া দেহটাকে। দেহটার কিছুই আর বেঁচে নেই। তারপর বাবা ফিরে এসে খুব শান্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি কেনই বা এমন করলাম। আমি সব কিছু বললাম, লালটু কাকুর বাড়ি, পেতনির কাহিনী, সেই বিরাট ওল্টানো পা, সবই বললাম। বাবা আমাকে কিছুই বলল না, বকলো পর্যন্ত না। গাড়ি ঘুরিয়ে আবার সেই এত রাতে হোস্টেলের দিকে চলতে লাগলো। আমি এখন হোস্টেলে নিজের ঘরে বসে আছি। বাইরে মায়ের কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। বাবার ওয়ার্ডেন কথা বলছেন, সঙ্গে আমার ডাক্তার।
ডাক্তার সেনই কথা বলছিলেন। আমার বড় ভুল হয়ে গেছে। রুগী আসলে এখনো সুস্থ হয়নি তা আমি ঠিক বুঝতে পারিনি। তার মানে ওর এখনো ব্যাপারটা মনে থেকে গেছে। ভেবেছিলাম এই 3 বছরে আরও ভালো একটু প্রস্তুত করতে আমার দরকার ছিল। এদিকে আপনিও তাড়া দিচ্ছিলেন, তাই বললাম এবার বাড়ি নিয়ে যান। এইসব ভেবেই বলেছিলাম। আমার বড় ঘুম পাচ্ছিল। একটু আগে আমাকে ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে। অঘরে ঘুমিয়ে পড়ার আগে শুনতে পেলাম ওয়ার্ডন বলছেন, আমি স্যার আপনাকে শুরুতেই বলেছিলাম এই ছেলে 11 বছর বয়সে নিজের বোনকে গলা টিপে মেরে ফেলেছিল। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম এটা কোনো রোগ নয়, ওর শরীরের ভেতরেই একটা ভয়ঙ্কর পেতনি প্রবেশ করেছে, যে ওই বাবানকে দিয়ে সমস্ত দুষ্কর্ম কাজও করাচ্ছে। তোমার মেয়েকেও ওই পেতনি খেয়েছে। সে এখনো পর্যন্ত বাবানের শরীরের মধ্যে আছে। এইসব শোনার পর বাবা আমাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে গিয়ে একটা ওঝার সঙ্গে কথা বলে কী সব যেন মাতুলি দিল। তারপর আমি যথারীতি স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছিলাম। আমার সঙ্গে এই ছিল ঘটে যাওয়া একদিন রাতের সত্য ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই ঘটনাটা তোমার সমস্ত শ্রোতা বন্ধুদের শুনিও। আবার কোনোদিন নতুন একটা ঘটনা আমি তোমাকে পাঠাবো। চলো আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো দাদা, বিশেষ করে তুমিও। সত্যি বলতে তোমার গল্পগুলো শুনতে খুবই ভালো লাগে আমার। এই ছিল আজকের দিনের আমার সত্য ঘটনা। ঘটনাটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সত্য ঘটনা বা গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিদিন রাত ঠিক 9টার সময় আপনি শুনছেন বিটি রেডিও স্টেশন 0.0 ইউটিউব চ্যানেলে। আমাদের প্রতিদিন সত্য ঘটনা ও গল্প আসবে, তাই চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।